কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। বাংলা বলছেতে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করব, কিন্তু সবার আগে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে দৃষ্টি আকর্ষণ করব কলকাতা টিভির দর্শকদের। এই মুহূর্তে যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, এখনো পর্যন্ত প্রশাসনিক কি পদক্ষেপ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেই কলকাতায় আসছেন, আগামীকাল তার নির্বাচনী প্রচার, তিনি রাজভবনে থাকার কথা এবং ঠিক তার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত এই শ্লীলতাহানির অভিযোগ সম্পর্কে পুলিশ সূত্রে কি তথ্য এসেছে তোমার হাতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে অফিসিয়াল যে প্রসেস এই কমপ্লেন বা এফআইআর করানোর, সেই কমপ্লেন প্রসেস কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে। তবে তার মধ্যেও তোমাকে জানিয়ে রাখবো যে কমপ্লেন, যে রিটেন কমপ্লেন এই মহিলার তরফ থেকে করা হয়েছে, সেই রিটেন কমপ্লেন কিন্তু ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে, যেহেতু রাজভবনটা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাবো যে আমাদের হয়তো মনে আছে যে রাজভবনে একটি পিস রুম তৈরি করা হয়েছিল, সন্দেশখালী নিয়ে করা হয়েছিল, এবং সেই পিস রুমের পর থেকেই কিন্তু যেমনটা যেমনটা জানা যাচ্ছে যে সেই পিস রুমে যখন যায়, সেটাকে পিপিএক্স রুম বলে রাজভবনে, সেই রুমে যখন প্রথম রাজ্যপাল যান তখনই কিন্তু এই মহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল এবং সেই আলাপচারিতার সময় কিন্তু তখন থেকেই রাজ্যপাল তার থেকে পুরো তার বায়োডাটা, তার একাধিক ডিটেলস, তার নাম, তিনি কতদিন থেকে কাজ করছে, এই সমস্ত কিছু জানতে চায়। এবং সেখানেই রাজ্যপাল জানেন যে 2019 থেকে এই মহিলা এই যে ফোন অপারেটিং রুম সেখানে কাজ করছে এবং তারপর থেকেই কিন্তু তার সঙ্গে অশ্লীল আচরণ এবং তাকে বারংবার চেম্বারে ডেকে পাঠানো, রাজভবনে রাজ্যপালের যে চেম্বার সেখানে ডেকে পাঠানো এবং একাধিক অশ্লীল কথাবার্তা বলা এবং তাকে টাচ করা, এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই এই মহিলার সামনে এনেছে এবং তার কমপ্লেন কপিতে উল্লেখ করেছে। এবং আজকে যখন তার চেম্বারে, অর্থাৎ রাজ্যপাল এই মহিলাকে নিজের চেম্বারে ডাকে এবং ঠিক আগের মতোই সেম তার সঙ্গে অশ্লীল আচরণ করে, তাকে টাচ করে এবং তারপরেই যেটা দেখা যায় যে মহিলা কাঁদতে কাঁদতে ওসি রাজভবনের কাছে আসেন এবং তাকে পুরো বিষয়টা জানান। এবং যখন তাকে পুরো বিষয়টা জানান, সিনিয়র অফিসারদেরকে লালবাজারে জানানো হয় এই পুরো ঘটনাটা এবং তারপরেই এই মহিলাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতে। এবং হেয়ার স্ট্রিট থানাতে ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল তিনি রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মহিলাকে যে ঠিক তার সঙ্গে কবে থেকে এই ঘটনা ঘটছে, কি হয়েছে, পুরো ডিটেলসে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং তার মধ্যেই ইতিমধ্যেই এই মহিলা যে কমপ্লেন, সেই কমপ্লেন কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনা এবং এই সাংবিধানিক প্রধান একজন, তার আগেন্স্টে এরকম শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং গুরুতর অভিযোগ উঠছে যে তাকে চেম্বারে ডেকে তার সঙ্গে অশ্লীল আচরণ বা তাকে টাচ করা বা একাধিক যে অভিযোগগুলো সামনে এসেছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যেই আজকে কিন্তু যে টাইম টেবিল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আজ কিছুক্ষণের মধ্যেই তিনি রাজভবনে এসে উপস্থিত হবেন এবং রাজভবনে তার আজকে থাকার কথা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং শুক্রবার একাধিক তার যে জনসভা রয়েছে তার আগে তিনি রাজভবনে আজকে থাকবেন রাতে। এবং তার আগে এই ঘটনা, যদিও আমরা রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা অফিসিয়ালি একটি প্রেস মিট করবেন এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তারাও একটি প্রেস মিট করবেন। তারা বলেছেন হয়তো সম্ভবত এই ঘটনা নিয়েই তারা করবেন, কারণ একজন সাংবিধানিক প্রধান, তার আগেন্স্টে এরকম ঘটনা ঘটছে। এবং সন্দেশখালীতে যখন রাজ্যপাল গিয়েছিল তিনি কিন্তু বলে এসেছিলেন যে এই যে ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, সন্দেশখালীর মা বোনেদের মধ্যে যে ঘটনা ঘটেছে তাদের সঙ্গে, তার তীব্র বিরোধিতা জানায় এবং সেই কারণের জন্য পিস রুম খোলা হয়েছিল। এবং সেই পিস রুমে গিয়েই শিক্ষিকার মহিলার সঙ্গে যে এই অসভ্য আচরণ করা রাজ্যপালের, সেই বিষয়টাতে কিন্তু এই মহিলা সরব হয়েছে। ইতিমধ্যে রিটেন কমপ্লেন জমা পড়েছে এবং এফআইআর করার যে প্রসেস সেটা কিন্তু এখনো জারি রয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, কিভাবে প্রশাসনিক বিষয়গুলো এগোয় এবং রাজভবনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আদৌ দেওয়া হয় কিনা, প্রত্যেকটি দিকে আমাদের নজর থাকবে।
আজকে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। আগামীকাল তার নির্বাচনী প্রচার সভা রয়েছে, কৃষ্ণনগরে যাবেন প্রধানমন্ত্রী। আর আজকে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন যে আবারও আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন, আবারও একগুচ্ছ মিথ্যে কথা বলবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই অভিযোগই করেননি, আজকে তিনি একই সঙ্গে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। তার বক্তব্য, ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনে তাদের লোককে বসিয়েছে এবং তাদের অঙ্গুলি হেলনেই নির্বাচন পরিচালিত হচ্ছে, এমন গুরুতর অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে আজকে সারাদিনে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বাঁকড়ার ঘটনা, এবং সন্দেশখালী নিয়ে হাইকোর্টের যে পর্যবেক্ষণ তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনায় আসবো। আমরা একদম প্রথমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নির্বাচনী প্রচারে রাজ্য সফরে আসা নিয়ে ঠিক কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। মতুয়া মা বোনেরা জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড করছে, কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে। তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের ওপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না, আর মহুয়া যে ওদের ভয় পায় না, তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ, আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে। দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলতে আসবেন? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অচিন্ত মণ্ডল, রাজ্য বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডল, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন অরিন্দম গোস্বামী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী, এবং রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডলের কাছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে আবারও একগুচ্ছ মিথ্যে কথা বলতে বা অসত্য ভাষণ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। দেখুন, আমরা মিথ্যা বা জুমলাবাজ পার্টি আমরা নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বসে বা জনসভায় বসে দাঁড়িয়ে আর কি যেভাবে একের পর এক মানে 1 ঘন্টা 2 ঘন্টা যেভাবে মিথ্যে কথা বলে যান, এটা ভারতবর্ষের আর কোনো মানে মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বা এই ধরনের মিথ্যে কথা বলতে পারেন কিনা আমার অন্তত জানা নেই, আমরা দেখিনি। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, তিনি রাজ্যের উদ্দেশ্যে বিভিন্ন রকম উন্নয়নমূলক যে মানে দিশা দেখানো, যে আগামীতে আমরা কেন্দ্রে ক্ষমতা আসলে রাজ্যের কি কি উন্নতি হতে পারে, এবং বিভিন্ন কিছু দিশা তিনি আগেও দেখিয়েছেন বা বিভিন্ন কিছু বিগত 10 বছরে করে দেখিয়েছেন। সুতরাং তিনি আসছেন নির্বাচনী জনসভায়। আমরা মানুষের কাছে রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ভোট চাইবো বিগত 10 বছরে। সেখানে আমাদের টাকা দিয়েছেন আপনারা? কোনটা টাকা দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 দিনের টাকা আপনারা দেননি, চুরি করে হিসাব দিয়ে আপনারা দাবি হিসাব দেবে, টাকা নেবে, হিসাব যতদিন দেবে না একটা টাকাও পাবে না। চুরি করেছে, তার শাস্তি এদেরকে ভোগ করতে হবে, এবং সাধারণ মানুষের টাকা এদের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকেছে, সাধারণ মানুষের হকের টাকা তৃণমূল কংগ্রেসের উত্তর চুরি করে খেয়েছে এরা। না ভাই, একটা কথা বললো প্রেস কনফারেন্স, মানে তাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সটা করেন। যারা গণতন্ত্রের কথা বলে তারা এত বড় জুমলাবাজ যে প্রেস কনফারেন্সটা করতেও সাহস পায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি তো যে এরা ক্ষমতা এলে রাজ্য কিভাবে সাহায্য করবে সেটা যখন বলছে, সেটা কত বড় জুমলা, সেটা জাস্ট 3 বছর আগে 2রা মে দেখলে। আজকে 2রা মে, 3 বছর আগে 2রা মে নরেন্দ্র মোদী একটা টুইট করেন। সেই টুইটে লেখেন যে মমতাদিকে ধন্যবাদ, আমরা রাজ্যের সহায়তা করব আরও বেশি, রাজ্যের উন্নতির জন্য আরও বেশি কেন্দ্র রাজ্য সম্পর্ককে শক্ত করব, আরও বেশি সহায়তা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন যে কোন তথ্য চাই, কি তথ্য দিতে হবে, আপনারা আসুন বসুন, ব্যাপার নেই। আজ অব্দি কত ঘন্টার পর ঘন্টা, কত দিনের পর দিন চলে গেল,
ওরা দেখাতে পারলো না যে 21 সালের পরে ওরা আবাস যোজনায় টাকা দিয়েছে কিনা, ওরা দেখাতে পারলো না যে 20 লক্ষ মানুষকে যে 50 লক্ষের বেশি শ্রম দিবসের টাকা দেওয়ার কথা সেটা দিতে পারলো কিনা। মুশকিল হচ্ছে এরা বলছে যে তথ্য দাও বা হিসাব দাও, টাকা দাও। আমাকে একটা কথা বলুক না, যে মানে যে শয়ে টিম ভারতে পশ্চিমবঙ্গে এসে গেল, সেই শয়ে টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টের কনটেক্সটে কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকার পাঠায়নি এরকম একটা তথ্য দেখিয়ে দিক। 3রা অক্টোবরের আগে কোন স্টেটমেন্ট একজন কেউ দেখিয়ে দিক বিজেপির নেতা 2023 3রা অক্টোবরের আগে একটা চিঠি কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য টাকা পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, এটা নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে কেন অভিযোগ জানাচ্ছেন? আমরা সময় মতো যেখানে সাহস পাচ্ছেন না, মানুষের কাছে তো দেখাচ্ছেন না। বলেনি, তুমি বলেছো তো, তোমার উত্তর আবার দেবো আমি। ক্যাগের রিপোর্টকে তুমি বিশ্বাস করো, যে ক্যাগের রিপোর্ট নিয়ে তোমরা বারবার পশ্চিমবঙ্গকে থ্রেট করেছো, পশ্চিমবঙ্গকে বদনাম করেছো, ঠিক সেইভাবে ক্যাগের রিপোর্টে কি বলছে, মধ্যপ্রদেশের 7টা জেলা বলছে 2,30,000 কোটি টাকা ঠিক আছে বলে চুরি করেছেন, সেটাই তো, এটা তো তুমি বলে নিয়েছো। কিন্তু সেই ক্যাগের রিপোর্টেই বলছে যে 7টা জেলায় 1200 টয়লেট একদিনের মধ্যে হাওয়া হয়ে গেছে, টাকা কিন্তু মধ্যপ্রদেশ পেয়েছে। আবার প্রতিমন্ত্রী বলছেন যে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশে, 30,000 টাকা দিয়ে দিয়েছে। আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আলটিমেটলি বেশ কিছু মানুষ আপাতত তারা মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, কিন্তু পয়সা পাননি। তারা কি করবেন ভোটে সেটা আগামী 4 তারিখ বোঝা যাবে। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরোধীতে যাব, এই বিষয়ে বাকি দুই বিরোধী রাজনৈতিক দলের মতামত শুনবো আমরা। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলছেন, একই সঙ্গে আরেকটি গুরুতর অভিযোগ করেছেন যে ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি একবার শোনাবো। চারিদিকে গ্রামগঞ্জ জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপি সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই 3টে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দলনেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএমকে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতাকে নিয়ে যে বক্তব্য, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর যে মন্তব্য, সেই আলোচনায় আগে আসবো মুখ্যমন্ত্রী যে জাতীয় নির্বাচন কমিশন সম্পর্কে যে মন্তব্য করেছেন। প্রথমে কংগ্রেস। দেখুন, ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জি যে না শুনে বলেন, এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। মমতা ব্যানার্জি না পড়ে বলেন, মমতা ব্যানার্জি না দেখে বলেন, মমতা ব্যানার্জি না শুনেও বলেন। অধীর চৌধুরী কি বলেন? আমি অধীর চৌধুরীর আলোচনায় আসবো। আমরা অধীর চৌধুরী আজকে যে বক্তব্য শুনেছেন, বলে রেখেছেন, আমি সেটাও শোনাবো। আগে বলছি যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে বলে কি কংগ্রেস মনে করে? না, দেখুন, প্রত্যেকটা এজেন্সিকেই কোনো না কোনোভাবে যে বায়াসনেস রয়েছে সেটা নিয়ে তো আমাদের কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু এটা দেখতে হবে, প্রথম যে দুটো পর্ব আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, আমি পশ্চিমবঙ্গের মধ্যে নিরিখেই বলছি যে পশ্চিমবঙ্গের এখানে হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ। আমরা যেটুকু দেখতে পেয়েছি, কিছু 2-1টা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেখানে, কিন্তু তারপরেও আমরা যদি দেখি যে যেই জায়গাগুলো সত্যি ঘটনাপ্রবণ হতে পারে, সেই জায়গাগুলোয় যদি ইলেকশন কমিশন তার প্রয়োজনীয় কাজ করেই তাকে প্রমাণ করতে হবে যে তারা কোনো রকম বায়াসনেসের ঊর্ধ্বে, তারা সম্পূর্ণ স্বতন্ত্রতার সাথে কাজ করছে, এটা প্রমাণ করার দায়িত্ব তাদের। কিন্তু তারপরেও দেখুন, ঘটনা তো সত্যি কথাই যে প্রত্যেকটা এজেন্সিকেই কেন্দ্রীয় সরকারের ঠিক যেরকমভাবে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি ঠিক যেরকমভাবে পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোটের সময় মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে ব্যবহার করেন, ঠিক সেরকমভাবে বিজেপিও ব্যবহার করছে, ব্যবহার করতে চাইবে। এবার কতটা হচ্ছে না হচ্ছে সেটা প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। দেখুন, কাল ছিল মে ডে, আজকে হলো রে ডে। আর সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার যে দেশে, সেই হীরক রাজা আমাদের দেশে বিরাজ করছে, হীরক রানী আমাদের রাজ্যে বিরাজ করছে। দুজনেই এত মিথ্যে কথা বলে এবং আজকে দাঁড়িয়ে দুজন একে অপরকে মিথ্যাবাদী বলছে।
এই যে নির্বাচন কমিশনের আগের যে স্টেটমেন্টটা গেল, সেইখানে আজকে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে অনেক কথা, নির্বাচন তো অনেক কথা বললেন, কিন্তু যেদিনকে মহুয়া মৈত্র হয়েছিল তারপরে কিন্তু মমতা ব্যানার্জি কোনো বাইট দেয়নি। আজকে যে বিতাড়িত নেতা কুণাল, তিনিও সেরকম কোনো বাইট দেননি। তো সেই জায়গায় তখন বুঝলেন না, এখন ওই আম্বানি না বলে, আদানি না বলে বিভিন্ন রকমভাবে এটা ওটা বললেন, যেটা শোনা গেল ভুল, ইচ্ছা করে ভুল বললেন। উনি তো বলেন সবটাই উনি ইচ্ছা করে বলেন, কিন্তু এমনভাবে বলেন, প্রেজেন্টেশন করেন যেন মনে হয় উনি খুব ইনোসেন্ট, উনি কিচ্ছু বোঝেন না, পুরো বাংলায় এত বড় চাকরি চুরি হয়ে গেল, চাকরি চলে যাচ্ছে লোকের, ও কিচ্ছু জানেন না। নির্বাচন আসে যখন, তখন উনি বলেন 42টা কেন্দ্রে ওনার প্রার্থী। আমরা যখন কর্পোরেশন বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, যখন নির্বাচন হয় তখন দেখি রাজ্য নির্বাচন কমিশন কি করে। আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স কিভাবে কাজ করেছে, কিভাবে তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। আজকে তিনি বলছেন নির্বাচন এলে তখন মোদিবাবুর সম্পর্কে কি বলেন, এর আগেও আমরা দেখেছি, এখনও দেখছি। মোদিবাবু মমতা ব্যানার্জি সম্পর্কে কি বলেন তাও আমরা দেখেছি। কিন্তু একটা বিষয় হলো যে বিজেপি বলছিল যে মোদিবাবু আসবেন এবং অনেক উন্নয়নের কথা বলবেন। 2014 সালের পর থেকে আজকে 2024, উনি যে যে কথাগুলো বলেছিলেন এখনো পর্যন্ত কি একটাও পেয়েছি? 15 লাখ ব্যাংকে এসছে, গ্যাসের দাম কত, পেট্রোল ডিজেলের দাম কত, এখন দেখলাম কোভিশিল্ড থেকে মোদিজির ছবিও উধাও হয়ে যাচ্ছে। এই তো পরিস্থিতি, কি দিল দেশের জনগণকে মোদি জুমলা ছাড়া? আমরা এই জায়গা থেকে আমার ভারতীয় জনতা পার্টির কাছে আমার প্রশ্ন, যে যেভাবে নির্বাচন কমিশনকে নিয়োগ করা হচ্ছে, যেভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে চয়ন করা হচ্ছে, তা নিয়ে বিরোধীদের প্রশ্ন কি একেবারে অসঙ্গত? দেখুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা পর্যন্ত অভিযোগ করতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মানে ভোটের সময় যেভাবে গঠন করা হয়েছে, এটা গঠনতন্ত্রটা কি সঠিক রাখা হয়েছে? প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকজন মন্ত্রিসভার সদস্যকে রেখে বিরোধী দলনেতাকে নাম কেউ আসতে রেখে 2জন প্লাস 1জন ভোট হয়ে গেল। তার মানে তো তারা যাকে চাইবেন, যেভাবে চাইবেন সেভাবেই হচ্ছে। না, যদি কারো কোনো এটা কি গণতন্ত্র আছে? কার কাছে যেতে পারতো? এটা তো আরেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তা ভোট বেরিয়ে যাবে তো কোর্টে, তার কোর্ট তো তার সিদ্ধান্ত নেওয়ার অথরিটি রয়েছে কোর্টে। সুতরাং কোর্ট দেখতে পারতো যে এটা কোর্ট মানে বিভিন্ন কোর্টের কাছে যেতে হবে, মানে বিজেপি মনে করছে এটা সঠিক হয়েছে। হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে সঠিক হয়েছে। অবশ্যই সঠিক হয়েছে। গণতন্ত্রের এই বিষয়টা কিভাবে সঠিক হয়? না, কেন হবে না? মানে তিনটে পক্ষ থাকার কথা, যে সাংবিধানিক পদ্ধতিটাকে আপনারা পরিবর্তন করেছেন, সেই পদ্ধতিটা কেন আপনার মনে হলো যে আগের পদ্ধতিটা খারাপ ছিল? কিসের ভিত্তিতে আপনারা মনে করছেন? এখন আগে যে পদ্ধতি ছিল সেখান থেকে দেশ রিফরমেশনে যাবে, যদি আগের কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো শুধরে আমরা যাতে দেশ শুধরে যায়। বা কিসের প্রবলেমটা কোথায়? দেশের রিফরমেশনে এই চেঞ্জটা প্রয়োজনটা কোথায় ছিল? যদি আমরা তো বারবার বলছি, যদি কারো কোনো অভিযোগ অর্থাৎ এখানে কিন্তু সদুত্তর পাওয়া গেল না। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনার সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা জাতীয় নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলানে চলছে এবং তাকে আদতে মদত দিচ্ছে বিরোধী দলনেতা, অর্থাৎ সরাসরি অধীর রঞ্জন চৌধুরী যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আজকে অধীর রঞ্জন চৌধুরী তার অবস্থান আরো একবার স্পষ্ট করেছেন। কি বলেছেন তিনি, আমরা প্রথমে শোনাবো। অশ্বত্থমা হত কুঞ্জিরা গল্পটা জানেন, অবশ্যই বলেছি। এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীর চৌধুরীকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। এতদিন দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। এই তৃণমূল প্রচার করছে, ওয়ালিং করছে। এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি, তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা। এই টিএমসির একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো, আর কোনো লক্ষ্য নাই। সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে, ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটাতে আপনারা দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি একথা বলেছি, তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই একথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি, বিজেপি আর তৃণমূল সমর্থক। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি, এই বাংলায়। আমি আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ আপনারা করছেন বা আপনাদের দলনেত্রী করছেন তৃণমূল কংগ্রেস, দেখুন আমরা অঙ্কুরদা তোমার চ্যানেলে এসে বারংবার এটা বলে গেছি যে এই ইন্ডিয়া জোট
কে ভাঙার জন্য সব থেকে বড় চক্রান্তকারী যদি পশ্চিমবাংলায় কেউ থাকে সেটা অধীর রঞ্জন চৌধুরী। বামপন্থীরা প্রথম থেকে চর্চা করে গেছে যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে থাকবো না, সেখানে যতই ওরা খারাপ দল হোক না কেন ওরা একটা জায়গায় অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু বাকিটা অধীর চৌধুরী কি করেছেন সেটা সবাই আমরা দেখি। কিন্তু এটাকে কন্টিনিউ করার আগে একটা ছোট্ট কথা অচিন্তকে জানিয়ে দিতে চাই, এই যে যেরকম বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে দলের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার প্রসঙ্গ, ঠিক তেমনি ওই বিচারপতিদের নিয়োগ করতেও মানে ইলেকশন কমিশনের সঙ্গে সঙ্গে কলেজিয়াম যে সিস্টেম, এবং তারপরে শুধু তো নয়, ফেব্রুয়ারি মাসে কি বলেছিল যখন ইলেকশন বন্ডকে আনকনস্টিটিউশনাল সুপ্রিম কোর্ট বললো, তখন একটা পথসভায় গিয়ে একটা জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে সুদামাজিকে যদি আজকে একটা লর্ড কৃষ্ণ মানে কৃষ্ণ যদি একটা চালও দেন তাহলে বলবে যে পিআইএল হয়ে যাবে। মানে এইভাবে সুপ্রিম কোর্টকেও ওরা ব্যাহত করছে কাজ, তাদের মানে ব্যবহার করছে। একই সঙ্গে কিরেন রিজিজু যারা আছেন, কিরেন রিজিজু ঠিক একইভাবে কথা বলে। অচিন্তকে তাকে জানতে হবে কি বলছি আমি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে অধীর চৌধুরী যে ভূমিকাটা ক্রমান্বয়ে পালন করে যাচ্ছে, সেই ভূমিকার মূল জায়গাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে কোনো ভাবে দুর্বল করো পশ্চিমবঙ্গে। অধীর চৌধুরী তো বলছেন তৃণমূল কংগ্রেস একই প্রচার করছে কি যে কোনো ভাবে অধীর চৌধুরীকে হারাতে হবে। আমরা ভোটে লড়ছি, আমরা নিজের ভোট চাইবো না, আমরা অধীর চৌধুরীকে ছেড়ে দেবো। বিজেপি কে ভোট দাও তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে কোথায় দেখি নিক না। ওনার তো ভিডিও দেখা যাচ্ছে যে যখন অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিচ্ছে কংগ্রেসের কাছে, কিন্তু ধাক্কা মারছেন উনি। ওপেন ভিডিও। প্রথম বক্তব্যের সাথে আমি একদম একমত যে আমাদের জাতীয় কংগ্রেসের অধীর চৌধুরীর প্রধান লক্ষ্য হচ্ছে তৃণমূলকে হারানো। এইটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা তো স্পষ্টভাবে বলছি, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছেও আমরা বলছি যে আপনারা যারা বিজেপিকে ভরসা করছেন তৃণমূলকে হারানোর জন্য, তারা তৃণমূলের মুখপাত্রের কাছ থেকেই শুনে নিন যে আমাদের প্রধান লক্ষ্য তৃণমূলকে হারানো এবং আমরা হারাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে দেখুন, এটা যে ডক্টর ভিডিও, আপনারা সত্যিই জানেন অধীর রঞ্জন চৌধুরী নিজেও বলে দিয়েছেন যে অশ্বত্থামা হত ইতিগজটা বাদ দিয়ে দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছিলেন যে এরা একে অপরের সহযোগী। যদি আপনি তৃণমূলকে বি টিম হিসেবে ভোট দেন, দেখুন পরিষ্কার কথা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তো এটা কোনো ঘরে বসে বলেননি যে 4-5 জনকে সঙ্গে নিয়ে বলেছেন। অধীর রঞ্জন চৌধুরী প্রকাশ্য সভায় বলেছে। যেই ঘটনাটা প্রকাশ্য সভায় বলা যায় সেটা কেন জনসমক্ষে বলা যাবে না? আর অধীর রঞ্জন চৌধুরী এতদিনের বিচক্ষণ একজন রাজনীতিবিদ, যেটা মিডিয়ায় বলতে পারবে না, যেটা আর 5 জনের সামনে বলতে পারবে না, অধীর রঞ্জন চৌধুরী সেটাও প্রকাশ্য সভায় বলবে না। পরিষ্কার কথা বলছি, অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এতে এ টিমকে না দিয়ে বি টিমকে ভোট দিন। দেখা যায় সরাসরি এই কথাটা বলেছে। আমরা একই সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এ রাজ্যের অন্যান্য বিরোধীরা ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করছে, ঠিক একই রকম ভাবে কেন্দ্রে জাতীয় ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী তিনি সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রজ্জ্বল রেভান্না ইস্যুতে। আমরা একবার শোনাবো রাহুল গান্ধী প্রজ্জ্বল রেভান্না ইস্যুতে কর্ণাটকে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন। प्रज्वल रवन्ना 400 महिलाओं का रेप करता है। प्रज्वल रवन्ना 400 महिलाओं का रेप करता है, वीडियो बनाता है। ये सेक्स स्कैंडल नहीं है, इसको मैस रेप कहा जाता है। और स्टेज में कर्नाटका के सामने प्रधानमंत्री मैस रेपिस्ट का समर्थन कर रहे हैं। वो कर्नाटका को कह रहे हैं कि अगर आपने इस रेपिस्ट को वोट दिया तो मेरी मदद होगी। और कर्नाटका की हर महिला को मालूम होना चाहिए कि जब प्रधानमंत्री आपसे वोट मांग रहे थे तो उनको मालूम था प्रज्वल रवन्ना ने क्या किया था। अलायंस की जरूरत थी, सत्ता चाहते हैं तो कुछ भी करने को तैयार है, सत्ता के लिए कुछ भी कर सकते हैं। কি বলবেন অচিন্ত? দেখুন, আজকে প্রজ্জ্বল রেভান্না যিনি জনতা দল সেকুলারের এমপি ছিলেন, তাকে তো সেই দল সাসপেন্ড করেছে, সুতরাং তার দায় আমাদের নয়। আপনারা জানতেন না? না, আমরা আপনাদের দলের নেতা আপনাদের দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে জানিয়েছিল যে এই ব্যক্তি যদি সংসদ পদে প্রার্থী হয় তাহলে দল কলুষিত হবে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তারপরে তো সেটাকে আপনারা গুরুত্ব দেননি।
প্রধানমন্ত্রী তো যখন মঞ্চে দাঁড়িয়ে তখনই তো তিনি জানতেন সেই চিঠির কথা। দেখুন, যে দলের এমপি তিনি ছিলেন সেই দল ব্যবস্থা নিয়েছে, সুতরাং আজকে ঘটনা জানার পর অমিত শাহ বলছেন যে আমরা ব্যবস্থা করছি, কেন সেই ঘটনা ঘটতে দিলেন কেন? মানে তাকে আপনারা ইনক্লুড করলেন? দল জানতো না, যখন জানতে পেরেছেন দলের সর্বোচ্চ ব্যক্তিরা এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখানে আমার কয়েকটা কথা বলা আছে। আজকের কংগ্রেসের রাহুল গান্ধী যেসব কথা বলছেন, তারা কর্ণাটকে গিয়ে ওবিসি রিজার্ভেশনটাকে মুসলিম রিজার্ভেশনে কনভার্ট করার চেষ্টা করছেন। মুসলিমে চলে গেলেন তো যখনই আপনার দলের বিরুদ্ধে অভিযোগটা উঠলো কংগ্রেসের কাছে আসছি, এতদিনে কংগ্রেসের সরকার এই প্রজ্জ্বল রেভান্নার এগেইনস্টে কোনো অ্যাকশন নেয়নি কেন? দেখুন, অ্যাকশন হয়তো নেওয়া উচিত ছিল, আমরা জানি না যে কি অ্যাকশন নিয়েছে। আমি সত্যি কথা বলছি আপনাকে, খুব অনেস্টলি বলছি, আমি জানি না যে কি অ্যাকশন নেওয়া হয়েছে কি হয়নি, কিন্তু সত্যি তো এই অ্যাকশন নেওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও দেখুন, ঘটনাটা এইটুকু নয়। আজকে যে কংগ্রেস থেকে বলা হচ্ছে কেবল যে এ দোষী, 400 জনের ধর্ষণে অভিযুক্ত, দেখুন যদি ব্যবস্থা নিতে হয় তারও তো কিছু প্রমাণ ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে। আমি সত্যি বলছি, আমি জানি না এই বিষয়টা যে কি আছে কি না আছে, সরকারি তরফ থেকে এটা হবে, কিন্তু পরিষ্কার কথা যেটা, এটা তো কেবল এই রেভান্নার ক্ষেত্রে নয়, এটা মহিলা হয়েছে কংগ্রেসের কাছে বা সরকারের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট নেই। আমি সেই কথা, তার মানে কংগ্রেসের একটা ব্যর্থতা আপনি মানছেন? এইটা বলছি যে এই যে ধর্ষকদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বিজেপি দলটা, আমি সেই কথাটা বলছি। যে সরকার যখন চলছে এবং সেখানে যখন তাদের নামে এত এত অভিযোগ আছে কিনা সেটা তো নয়, তিনি করেছেন এরকম একটা বলা হচ্ছে। যদি তার নামে অভিযোগ থাকে তাকে অবশ্যই জেলে পড়া উচিত ছিল। যদি অভিযোগ আছে কি নেই সেটা তো আপনারাও বলতে পারলেন না যে তার নামে অভিযোগ আছে কিনা। 400 জন, রাহুল গান্ধী বলছেন ওপেন মঞ্চে দাঁড়িয়ে অতগুলো 2976টার মতো ভিডিও পাওয়া গেছে একটা পেন ড্রাইভ থেকে, পাওয়া গেছে পেন ড্রাইভটা উদ্ধার হয়েছে, পাওয়া গেছে। তো সেই শক্ত জায়গায় যারা সরকারে থাকে তাদের অবশ্যই একটা দায়ভার তো থেকেই যায়, সেটা যেই ক্ষমতায় থাকুক। কিন্তু এটাও যেমন ঠিক তেমনি একজন ক্যান্ডিডেট হয়ে গেলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার নামে সুখ্যাতি করে এলেন, তারপর জানতে পারলেন, তারাও কেউ জানতে পারলো না। মানে এমন একটা পরিস্থিতি যেখানে কেউ জানতেই পারছে না কি হচ্ছে। আমি তৃণমূলের কাছে আসবো। প্রদীপ, তো এত কিছুর পরেও প্রজ্জ্বল রেভান্না অনায়াসে বিদেশে পাড়ি দিলেন, দেশের কেন্দ্রীয় সরকার জানতে পারলো না সেটা? ওমা, কেন্দ্রীয় সরকার জানবে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানবে না পররাষ্ট্র দপ্তর, এটাই তো নিয়ম। মোদিজি পালিয়ে গেছেন তো, এক মোদিজি এরকম ভাবে নানান ব্যাংক থেকে টাকা নিয়ে নানান লোকে পালিয়েছে। এদিকে আমাদের 1000 টাকার নিচে নেমে গেলে বা 10,000 টাকার নিচে নেমে গেলে পটাপট টাকা কেটে নিচ্ছে, হাজার টাকা আমাদের তরফ থেকেই কেটে নিচ্ছে। যারা আমরা সাধারণ মানুষ টাকা ব্যাংকে ঠিক করে রাখতে পারি না, তাদের 10,000 টাকা রাখতে হবে বেসরকারি ব্যাংকে, সরকারি ব্যাংকে 1000 টাকার বেশি রাখতে হবে, নিয়ম করে দিচ্ছে। এদের মানে কি বললেন রাহুল গান্ধী, একদিকে যেমন কংগ্রেস সরকারের ব্যর্থতা সেটা যেমন তুলে ধরা হচ্ছে, ঠিক তেমনি ক্ষমতার জন্য বিজেপি যা খুশি করতে পারে। আমার না হঠাৎ করে 13 দিন পরে বা 13 মাস পরে যখন সরকার পড়ে যাচ্ছে, বাজপেয়ীজির একটা কথা মনে পড়ে গেল। পার্লামেন্টে দাঁড়িয়ে বাজপেয়ীজি বলেছিলেন যে ক্ষমতার জন্য যদি আমাকে কোনো অন্যায় পথ নিতে হয়, সেই পথে আমি এই ক্ষমতাকে চিমটি দিয়েও ধরে দেখব না। সেই বিজেপির আজকে কোন অবস্থা পৌঁছেছে, যেখানে এখানে শুভেন্দু অধিকারীকে চোর বলার পরে সেই শুভেন্দু অধিকারীকে দলে নিতে হয়। তাপস রায়কে বলা শুভেন্দু অধিকারী বলে দিল চোরের বাড়িতে গিয়েছে ইডি, আবার তার কিছুদিন পরেই তাপস রায়কে দলে নিয়ে নিতে হলো। সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে বিজেপি সত্যি বর্তমানে ক্ষমতার জন্য যে কোনো রাজ্যে যে কোনো ভাবে হোক ক্ষমতা দখলের জন্য নিয়ম পাল্টে দিতে পারে। এই যে কথাটি বলছে তার আরেকটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। ব্রিজভূষণ শরণ সিং, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান, তিনি কায়সারগঞ্জ থেকে দাঁড়াতেন, 3 বারের সাংসদ, লাস্ট বারও 2 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন। এই ব্রিজভূষণ সিংকে কিন্তু এবার প্রার্থী পদ দেওয়া হলো না। কাকে দেওয়া হলো? তারই পুত্রকে। পরিবারতন্ত্রের অভিযোগ কি এবার খাটে না? সেই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডলের কাছে। অচিন্ত, কিভাবে দেখছেন? দেখুন, ব্রিজভূষণের ছেলে যিনি পেয়েছেন তাতে পরিবারতন্ত্রের কি আছে? যিনি যোগ্য হবেন, দল যাকে যোগ্য মনে করবে তাকে দেবে। একমাত্র তার ছেলেই যোগ্য ওই কেন্দ্রে, তাই তো? না, সে হতেই পারে যোগ্য। এবং ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে দল সাংগঠনিক পদক্ষেপ করতে পারলো না, একটা খালি প্রার্থীপদ ছড়িয়ে দিল, তাই তো? দল যোগ্য মনে করেছে যাকে, তাকেই দিয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, ব্রিজভূষণ শরণ সিং কে সরানো হলো কেন? তার বিরুদ্ধে তো বিজেপি কোনো দোষ পায়নি। ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে মানে আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব বলেছে আদালতে কোনো কিছু প্রমাণ হয়নি। যদি প্রমাণই না হয় তাহলে
তাহলে আপনারা টিকিট দিলেন না কেন? অভিযোগ আছে, কিছু মানুষের অভিযোগ আছে, অভিযোগের জন্যই আমরা তাকে আপনারা অভিযোগকে গুরুত্ব দিলেন। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ তো অনেকের বিরুদ্ধে অভিযোগ তো ভোটের উপর প্রভাব ফেলতে পারে, সুতরাং আমাদের তার মতো করে ভাবতে হবে। ছেলেকে দিয়ে দিচ্ছেন, এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন তৃণমূল? কারণ তৃণমূল তো এই রাজ্যে কোনো বাঙালি ক্যান্ডিডেট যোগ্যই খুঁজে পেল না, তার কারণে বহিরাগত হিসেবে যারা বহিরাগত বলে সেই গুজরাট থেকে, বিহার থেকে, ইউপি থেকে আমদানি করতে হলো। শর্মার বিরুদ্ধে বিজেপি একটা বড় পদক্ষেপ নিয়েছে। এই প্রথম বিজেপির একদম বীরভূষণ বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিল এবং তকমা দিয়ে দিল যে না, ও নারী বিদ্বেষী, এবং বিজেপি সেই নারী বিদ্বেষীকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখেছিল। তবে তার নারী বিদ্বেষের বিরুদ্ধে শাস্তি দিল হয়তো, কিন্তু এমন শাস্তি দিল, নিজের ছেলেকে দাঁড় করিয়ে দিল। ঠিক যেমন করে জীবনে ক্রিকেট ব্যাট ঠিক করে ধরতে পারে না, সে বেটা জয়সা এখন ক্রিকেটের বড় জায়গায় ধরে রয়েছে। এবং আপনি কার কথা ধরবেন? অর্থ প্রতিমন্ত্রীর কথা ধরুন, তার বাবার নাম জিজ্ঞেস করুন, এরকম প্রায় 43 জনের নাম একসঙ্গে অনেকে বলে দেবে যারা হচ্ছে পরিবারবাদ থেকে এসছে। এদের বক্তব্য হচ্ছে যে পরিবারবাদ নিয়ে আপনাদের পুরো দলটাতে প্রাইভেট কোম্পানি একদম। আচ্ছা ঠিক একদম ব্যানার্জি পরিবার। ঠিক আছে, কিন্তু বিজেপি তোমরা আজকাল বলতে পারো না আপকিবার মোদি সরকার বলো, তাহলে বোঝো তোমরা অখণ্ড মানবতাবাদের দল, একটা পার্টি উইথ দ্য ডিফারেন্স। তোমরা তারপরেও কি করে মনে করো যে তোমরা মোদি সরকার বলছো? একবার বলো আপকিবার বিজেপি সরকার করবেন, বলো পারবে না। রাজ্যে যে চিত্র দেখতে পাচ্ছি, আপকিবার মোদি সরকার বলছো, বিজেপি সরকার বলছো। যথারীতি এই লোকসভা নির্বাচনেও প্রশ্ন উঠে গেল। একদিকে যেমন মুর্শিদাবাদের খড়গ্রামে আমরা দেখেছি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের চিত্র গতকাল, আজকে আমরা দেখতে পেলাম বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের মধ্যে গুলি চলল, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে এবং পঞ্চায়েতের যিনি প্রধান টুকটুকি শেখ কলকাতা টিভিকে তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসেরই অন্য একটি গোষ্ঠী তাকে তার আগের দিনই হুমকি দিয়েছিল এবং তারা গুলি চালাতে পারে বলে তার সন্দেহ। তিনি জেলা নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব একটা বিষয়, কিন্তু যেভাবে গুলি চলছে এটা কি রাজ্যের পক্ষে খুব ভালো নির্দেশ? না, কখনো নয়। এবং রাজ্য এটাকে কড়া বিষয় নিন্দা করছে এবং সমালোচনা করছে, কিন্তু ইসি কি করছে? এত কেন্দ্রীয় বাহিনী কি করছে? রাজ্যকে পুরো কেন্দ্রীয় বাহিনীর, মণিপুরে কেন্দ্রীয় বাহিনী দেখা যায় না, উত্তরপ্রদেশে কেন্দ্রীয় বাহিনী দেখা যায় না, ধর্ষণ করে গালের মধ্যে লিখে দেয়, ধর্ষণ করে কানের মধ্যে। গতকাল এই মহিলা এই টুকটুকি শেখ পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিল, লিখিত অভিযোগ দিয়েছিল, কিন্তু অ্যাকশন পুলিশকে যদি লিখিত দেওয়া হয়, পুলিশ না নিয়েছে, এটা খুব অন্যায় হয়েছে। কিন্তু আমার মতেও ব্যাপারটা কিন্তু একটু সম্ভবত পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে, একটু খবর না ইতিমধ্যে সম্ভবত পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে। না, এখন পদক্ষেপ করা হয়েছে গুলিটা চলার পর। কংগ্রেসের কাছে আসবো। আজকে সন্দেশখালীর বাসিন্দাদের বিষয়েও আজকে রাজ্য সরকার মানে কলকাতা হাইকোর্টের কাছে যখন এই সংক্রান্ত বিষয়টি ওঠে, কলকাতা হাইকোর্ট বলেছে যে সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। আজকে কখনো আমরা দেখতে পাচ্ছি বাঁকড়াতে মানে গুলি চলছে, সন্দেশখালীতে ঘটনায় আজকে আদালতে প্রচুর আর্মস জমা দিয়েছে সিবিআই এর পক্ষ থেকে। কিভাবে দেখছেন? দেখুন, এই প্রসঙ্গে বলি, আমাদের বিজেপির প্রতিনিধি যিনি বললেন না যে পশ্চিমবঙ্গটা কি কাশ্মীর হয়ে গেছে, দেখুন 370 পড়ার পরেও মানে তুলে দেওয়ার পরেও যদি কোনো রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতিকে কাশ্মীরের সঙ্গে তুলনা করতে হয়, তাহলে এই 370 তুলে দিয়ে লাভটা কি হলো? আপনারা তো বলছিলেন যে 370 তুলে দিয়ে দাঁড়ান, ঠিক আছে, মনে করছে তার মানে 370 তুলে দিয়ে কাশ্মীরের আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনারা সামলাতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ সত্যিই তো পুলিশ যদি বলে থাকে, পুলিশ যদি সহযোগিতা না করে, এবং যদি আদালত বলে থাকে যে সমস্ত রকম সহযোগিতা প্রশাসনিকভাবে করতে হবে সিবিআইকে, তাহলে করতেই হবে। আমরা তো দেখেছি বিভিন্ন সময় এই যেটা হলো না, এই পুলিশের চোখের সামনে অস্ত্রগুলো ঘরের, মানে আজকাল ওই কেঁচো খুঁড়তে কেউটে বলতো, এখন তো খাট তুললে টাকা, মাটি খুললে অস্ত্র, এই সমস্ত। সময় বলতেন, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন বলতেন পশ্চিমবঙ্গে প্রচুর অস্ত্র। উনি প্রায় 11, এখন অনেক দূর হয়ে গেছে, 24 এসে গেছে, অনেক দিন চলে গেছে। তো সেই জায়গা থেকে তাহলে এখনো পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কেন এখনো এত এরম গোলাগুলি চলছে? সবে তো শুরু হলো। আমি এখানে বসেই একদিন নির্বাচনের দিন যখন কলকাতা টিভিতে এসেছিলাম তখন বলেছিলাম যত নির্বাচন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে নামবে, তত এই গলিগোলা চলবে, তত মানুষের মৃত্যু হবে। কারণ সবটাই
ক্ষমতা ধরে রাখবো, দুর্নীতি করব, সবকিছুতে মানুষের নাবিশ্বাস তুলে দেবো, এইটাই হলো মূল এজেন্ডা। এটাই মূল এজেন্ডা। এটা পারিবারিক একটা দুর্ঘটনা হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে, পুলিশ কোনটা পারিবারিক, কোনটা কথা বলছেন? বন্দুকগুলি চলে যাবে, তোমাদের কথা বন্দুকগুলি, তোমরা আবার কাকে তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, আমি তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। বাঁকড়ার ঘটনাটা পারিবারিক অশান্তিও হতে পারে, সেটাকে ভালো করে তদন্ত করা যায় এবং পুলিশ তদন্ত শেখের সঙ্গে ঘটনার পরেই আমরা কথা বলেছিলাম। টুকি শেখ হতে পারে কোনো ঘটনাক্রম ভুল বলে ফেলেছেন, হতেই পারে। ওই যেমন সেই জায়গায় বলছি পারিবারিক ঘটনাকে ঢাকতে গিয়ে অনেক কথা বলতে পারে, তেমনি এরাও তাই বলছে। তোমরা সুশান্ত ঘোষের দল তো, এই জন্য তোমরা অনেক কিছু বলতে পারো। মুশকিলটা হচ্ছে কি, প্ল্যান্টেড ঘটনাকে দেখিয়ে পশ্চিমবঙ্গকে টেন্টেড করার চেষ্টা করা হচ্ছে, এর বাইরে আর কিচ্ছু নয়। আমি বলো না ভাই, তুমি বলো না, ম্যাজিস্ট্রেটকে নিয়ে যাওয়া হয়েছিল যখন সন্দেশখালীতে কিছু করা হয়েছে, দুজন সাক্ষীকে নিয়ে যাওয়া হয়েছিল, সেসব তো কিছু করায়নি। রোবট দিয়ে চলে এলো এনএসজি নিয়ে, মণিপুরে এরা যেতে পারে না, এরা অন্য কোনো রাজ্যে যেতে পারে না। তুমি বলো না, কেরালায় 4.5 কোটি টাকার কোনো ব্যাগ সেখানে সিবিআই এর কাছে অভিযোগ জমা পড়েছে, জমির চরিত্র বদল করে দিয়েছেন মিজানুর রহমান নামের কেউ একজন। এবার বক্তব্যটা হচ্ছে, রাজ্য পুলিশ যখন অভিযোগের জন্য ক্যাম্প খুলেছিল তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ করে। রাজ্য পুলিশের তদন্তের যে ক্যাম্প হয়েছিল রাজ্য সরকারের বেসিক্যালি, তার পরিপ্রেক্ষিতে অনেক সংখ্যক মানে দাবি মিটিয়ে দেওয়া হয়েছে, সেটাও তোমরা দেখেছো। কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি, যেখানে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে যাদের জমি চরিত্র বদল করার ক্ষেত্রে অভিযোগ উঠলেই তার তদন্ত আমরা করছি, আমরা যথার্থ ব্যবস্থাপনা নিচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে ওটা কিসের আতুর ঘর। বিজেপির বক্তব্য শুনবো। দেখুন, এই যে তদন্ত যেটা হবে, এটা এখানে তো সিবিআই তো প্ল্যান্টেড কাজ করবে, এখানে সহযোগিতা রাজ্য কি করে করবে না, সিবিআই প্ল্যান্টেড কাজ করে যাবে না, রাজ্যকে টেন্ডার করে যাবে, এর বাইরে সিবিআই কিছুই করবে না। 56 দিন লুকিয়ে রেখেছিল রাজ্য সরকার, সিবিআই গ্রেফতার করেনি কেন? ইডি গ্রেফতার করেছে, তো লুকিয়ে রেখেছিল রাজ্য সরকার। পুরো ব্যর্থতা এখানে, ইডি আর সিবিআই এর ব্যর্থতাটা স্বীকার করো। সেখানে শুভেন্দু অধিকারী তো জানতেন, শুভেন্দু অধিকারী গিয়ে কেন জানেন না? তাহলে সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে ওই স্বরাষ্ট্র মন্ত্রকের, ওই প্রতিরক্ষা যেখানে তারা বর্ডার আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তার আগে আজকে আমরা যে প্রেক্ষাপটটা তৈরি হলো, প্রধানমন্ত্রী আজকে থাকবেন রাজভবনে, সেখানে রাজভবনে সাংবিধানিক প্রধানের, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী অসত্য ভাষণ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি জবাব দেন প্রধানমন্ত্রী? এবং তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলার যে চিত্র আজকে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে শাসক দলের বিরুদ্ধে, সেটাকেই বা রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস, বিরোধীরাই বা এই ইস্যুকে কিভাবে হাতিয়ার করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন অচিন্ত মণ্ডল, প্রদীপ্ত মুখোপাধ্যায়, অরিন্দম গোস্বামী, পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।